দর্শক, আপনারা যারা চার্লি চ্যাপলিন কিংবা মিস্টার বিন দেখে অভ্যস্ত কিংবা দেখেছেন কিংবা হালের বিভিন্ন কমেডি সিরিজ দেখেন কিংবা ওই জি বাংলার জনপ্রিয় হয়ে ওঠা মিরাক্কেল দেখতেন, তাদেরকে গ্যারান্টি দিতে পারি যে সেগুলো দেখে আপনারা যতটা বিনোদন না পেতেন তার চাইতে বেশি বিনোদন পাবেন এই খবরটাতে, যে খবরটা এখন আপনাদেরকে বলবো। খবরটা হচ্ছে, যদি এক কথায় খবরটা আগে বলি তারপরে বর্ণনাতে যাই, সেই এক কথার খবর হচ্ছে একটা ছেলে, একজন যুবক, সে মদ খাওয়ার জন্য বারে গেছে, বারে গিয়ে ভরপেট মদ খেয়েছে, ভরপেট মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ হয়ে সেখানে বমি টমি করে অবস্থা কাহিল। সে তার এলাকার একটা ছোট ভাইকে সাথে করে নিয়ে গিয়েছে। ছোট ভাই তাকে ওই বারের লোকজনের পরামর্শে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়েছে এবং ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছে। এই যে মদ খেয়ে বারে অসুস্থ হয়ে অতিরিক্ত খাওয়ার পরে, এমনি ফিজিক্যালি সে খুবই দুর্বল, এলাকার লোকজন তাকে অনেকটা প্রতিবন্ধী হিসেবে জানে, সেই মহা ক্ষমতাধর যুবক মদ খেয়ে মারা গেলেন এবং তারপরে তিনি হয়ে গেলেন জুলাই শহীদ। এবং বাংলাদেশ সরকারের জুলাই শহীদ গেজেটে 107 নম্বরে তার স্থান হলো। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জুলাই গেজেটে 107 নম্বর সিরিয়ালে তার স্থান। তার মানে কত গুরুত্বপূর্ণ জুলাই শহীদ, চিন্তা করতে পারছেন? চলেন একটু এই গল্পটা জেনে দেখি। বিশেষ করে কালের কণ্ঠ, চর্চা, বিভিন্ন অনুসন্ধানে যে ব্যাপারগুলো উঠে আসলো, যে ভয়াবহ তথ্যগুলো উঠে আসলো, রীতিমতো রোমহর্ষক। এবং এরই মাঝে তার পরিবার 30 লাখ টাকা অনুদান নিয়েছে, আরও বাড়ি, 1 কোটি টাকার বাড়ি অন্তত তারা পাবে, সেরকম মুহূর্তে কি ভয়ানক তথ্য বেরিয়ে আসলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, প্রফেসর ইউনূস সরকার জুলাই যোদ্ধা, জুলাই শহীদ বা জুলাই আহত এই সকল তালিকা করতে গিয়ে কি পরিমাণ দুর্নীতির আশ্রয় নিয়েছে সেটা একের পর এক বেরিয়ে আসছে। তারা ক্ষমতায় থাকতেই প্রথম আলোর একটা প্রতিবেদনে অন্তত 52 জন ভুয়া লিস্টে অন্তত 52টা ভুয়া নামের কথা বলা হয়েছিল, যার মধ্যে একই কারখানায় 31 জন পুড়ে মারা যাওয়া শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছিল ঢাকার বাইরের একটা জায়গায়। এবং সেখানে ডিসি বলেছিলেন যে মানে আমি জানতাম যে তারা আগুনে পুড়েছে, কিন্তু তারা যেহেতু জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই সফট কর্নার থেকেই মানবিক দিক থেকে তাদের নাম জুলাই শহীদের তালিকায় দেয়া হয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার, চিন্তা করছেন? এবার আসলো যে মদ খেয়ে মারা গেল, বারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত ঘোষণা করতে হলো ডাক্তারকে। সে এখন জুলাই শহীদ, গেজেটভুক্ত শহীদ, 107 নম্বর তালিকায় তার নাম। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বারে অসুস্থ হয়ে মৃত্যু, গেজেটে জুলাই শহীদ ঘোষণা। কোথায় ঘটেছে এটা একটু জেনে নিই। এটা একটা অনেক বড় প্রতিবেদন। অনেক বড় প্রতিবেদন শুনতে হলে আপনাকে 2 ঘন্টা সময় লাগবে, অতটা আমরা সময় নষ্ট করব না। আমরা বিচ্ছিন্নভাবে কিছু পয়েন্ট তুলে ধরব, সেই পয়েন্টে আপনি বুঝতে পারবেন যে ঘটনাগুলো কি হয়েছে। 2024 সালের 18 জুলাই তার মৃত্যুর পর, 18 জুলাই তিনি মারা যান। তার মৃত্যুর পর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জুলাই অভ্যুত্থান শাখা প্রকাশিত 844 জনের গেজেট তালিকায় 107 নম্বরে স্থান পায় তার নাম। তবে সম্প্রতি তার মৃত্যু নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। অনুসন্ধানী প্রতিবেদন চর্চার অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তার নাম আল হামিম সাইমন। আল হামিম সাইমন তার নাম। মৃত্যুকে ঘিরে তার তৈরি হয়েছে বিতর্ক। মৃত্যুর পর সাইমনের মরদেহ দাফন করা হয় তার গ্রামের বাড়ি দাউদকান্দিতে। সরকার ঘোষিত সহায়তা হিসেবে তার পরিবার পায় 30 লাখ টাকা। তার হত্যার অভিযোগে একটি মামলাও দায়ের করা হয়, যেখানে 1 থেকে 150, এবং মামলাটা দায়ের করা হয় পরের বছর 2025-এর জুন মাসে। 2025-এর জুন মাসে, আগের 24-এর 18 জুলাই সে মারা যায়। 18 জুলাই কেবল আন্দোলন উত্তপ্ত হচ্ছিল, সেই সময় সে মারা যায়। এবং সে মানে ওই দিন বাড়ি থেকে বের হয়। তার অভিভাবকরা জানায়, তার কাছে একটা কল আসে, সে আসছি বলে বাড়ি থেকে বের হয়। তারপরে তার এলাকার একটা ছোট ভাই, তার নাম সম্ভবত সজীব, তাকে সাথে নিয়ে সে যায়
বারে নাইট অ্যাঙ্গেল রেস্টুরেন্টে নাইট অ্যাঙ্গেল বারে যায়, নাইট অ্যাঙ্গেল বারে গিয়ে ভরপেট মদ খায়, মদ খেয়ে সেখানে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে বমি করতে থাকে, তারপরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে হাসপাতালে ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি। ময়নাতদন্ত না করতে দেওয়ার জন্য তার বাবা এলাকার প্রভাবশালী কমিশনার এদেরকে কাজে লাগিয়ে থানাতে মুসলেকা দিয়েছে যে এই মৃত্যু সম্পর্কে কোনো ধরনের, এই মৃত্যু তার বাবা বলেছে তার ছেলে অসুস্থ, স্ট্রোক করে মারা গেছে, মানে স্ট্রোক করেছে, তাকে হাসপাতালে নিয়েছে, তারপরে হাসপাতালে মারা গেছে। সুতরাং ময়নাতদন্ত কাটাছেঁড়া এগুলোর দরকার নেই। হাসপাতালের যে মানে চিকিৎসার স্লিপ, সেখানে চর্চা অনুসন্ধান করে পেয়েছে যে এটা ময়নাতদন্ত করা ছাড়া এর কারণ উপলব্ধি করা যাবে না। আবার ব্র্যাকেটে লিখেছে যে বুলেট বিদ্ধ। কেন চর্চা যখন অনুসন্ধানে যায় তখন ওই ডাক্তারকে প্রশ্ন করেছে যে আপনি বুলেট বিদ্ধ এটা কেন লিখলেন? তখন বলছে আমার তো তখনকার কথা খেয়াল নেই, এটার ময়নাতদন্ত হয়নি, আমরা তখন অনেক স্প্লিন্টারে আহত রোগীরা আসছিল, সেইভাবে ঢালাওভাবে গড়ে সেটা লেখা হয়ে গেছে যে বুলেটের আঘাত রয়েছে, সেরকমটা হতে পারে, কিন্তু স্পেসিফিকলি আমি বলতে পারবো না যে তার ক্ষেত্রে কি হয়েছিল। অনুসন্ধান প্রতিষ্ঠান চর্চা তাদের অনুসন্ধানে এটাও দাবি করেছে যে পুলিশের কাছে থাকা সেই সময় যে থানায় তার বাবা গিয়ে বলেছিল স্ট্রোক করে মারা গেছে, সেই থানার উপপরিদর্শক একজন মর্গে গিয়ে তাদের উপস্থিতিতে আবার সুরথাল করার সময় তার বডির সমস্ত পোশাক আশাক খুলে সমস্ত বডি চেক করা হয় এবং সেই বডির ছবি তোলা হয়। সেই বডিতে মিনিমাম কোনো ক্ষতের চিহ্ন নেই, অথচ তার ব্যাপারে 2025-এর জুনে এসে মামলা করা হয়, তাকে পিটিয়ে মারা হয়েছে রামপুরা ব্রিজে। 150 জন অজ্ঞাত আসামির নামে এই মামলা করা হয়। তার মা এক কথা বলেছেন অনুসন্ধানে, তার বাবা আর এক কথা বলেছেন। তার প্রতিবেশীরা বলছেন যে এই জুলাই আন্দোলনের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না, সে মুখে মুখে বলে বেড়াতো সে ছাত্রলীগ করে, ছাত্রলীগের হ্যাডাম দেখিয়ে বেড়াতো, এবং জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে তার বন্ধুদের কাছে ব্যাপকভাবে সে বলতো, বন্ধুদের থ্রেট দিত, এই কথাগুলোও উঠে এসেছে। অর্থাৎ সে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সঙ্গে জড়িত, এই জুলাই আন্দোলনের বিপক্ষে মতামতের একজন, তাকে জুলাই শহীদ বানিয়ে দেয়া হয়েছে যেন মৃত্যুর সংখ্যা বাড়ানো যায়। এরকম ঘটনা শুধুমাত্র এই সাইমনের ক্ষেত্রেই ঘটেছে নাকি বাংলাদেশে 844 জন যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকার অনেকেই এর ভেতরে রয়েছে? যেমন প্রথম আলোর অনুসন্ধানে আমরা দেখেছিলাম 52 জনের একটা তালিকা, যেটা 52টা ভুয়া নাম এখানে ঢোকানো হয়েছে। 2-3 দফায় এই গেজেট সংশোধন করতেও আমরা দেখেছি সরকারকে। 30 লাখ টাকা এর পরিবার নিয়েছে এবং এর পরবর্তীতে জুলাই শহীদদের বাড়ি দেবে সরকার, সেই বাড়িও পাবে সেরকম একটা অবস্থানে রয়েছে। এখানে উঠে এসেছে যে আন্দোলনে না গিয়েও তিনি শহীদ হয়েছেন। রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে ব্যাপার ছিল, ওই যে সজীব ছোট ভাই তাকে হাসপাতালে নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছে। তিনি বলেছে যে ছাত্ররা বারবার তার সিএনজি থামাচ্ছিল, কোনো রকমে হাসপাতালে পৌঁছে সিএনজিতে থাকা অবস্থায় সে নিস্তেজ হয়ে যায়। হাসপাতালে নিয়ে ইমার্জেন্সিতে ঢোকালে ডাক্তার বলে যে সে মারা গেছে। এই ঘটনা 30 জুন 2025-এর 30 জুন রাজধানীর রামপুরা থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং যে জায়গায় যে মসজিদে তাকে ধোয়ানো হয়, গোসল করানো হয়, সেই মসজিদে 2 দিন, সেই মসজিদে হিমঘর আছে, সেই হিমঘরে তাকে 2 দিন রাখা হয়। হিমঘরে রেখে তারপরে দাউদকান্দিতে নিয়ে যাওয়া হয়। 2 দিন পরে দাউদকান্দিতে তার করা হয়, সমাধি দেয়া হয়, তাকে কবরস্থ করা হয়। 2 দিন কেন এখানে রাখা হলো সেই প্রশ্নেরও উত্তর মেলেনি, কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিনের সঙ্গে কথা বলে জানা গেছে যে সেখানে 2 দিন ছিল এবং গোসল যিনি করিয়েছেন, যে ওই মসজিদের যে লোক গোসল করিয়েছেন, তিনি বলেছেন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পুলিশের কাছ থেকে যে শরীরের সুরথাল রিপোর্টের যে ছবি পাওয়া গেছে, সেই ছবিতে কোনো ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার বাবা দাবি করেছে যে তাকে পিটিয়ে মারা হয়েছে রামপুরা ব্রিজে। এই যখন অবস্থা,
তখন মানে মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক, ময়নাতদন্ত হয়নি। যেটা বললাম, ময়নাতদন্ত হয়নি কারণ সে পুলিশের কাছে লিখিত দিয়েছে তার ছেলে স্ট্রোকে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, সেই জন্য সে চায় না তার ছেলের দেহ মানে কাটাছেঁড়া করা হোক। এই ব্যাপারগুলোর সাথে আরও যে ব্যাপারগুলো রয়েছে সেটা হচ্ছে যে হাসপাতালের টিকিটে বুলেট ইনজুরি কেন, যেটা বললাম যে ওই ডাক্তার বলেছে তড়িঘড়ি করে কোনো কিছু না বুঝেই, এটা কমন একটা ব্যাপার ছিল কারণ তখন স্প্লিন্টারের রুগী আসছিল প্রচণ্ড। এরপরে আমরা দেখছি যে মানে এটা নিশ্চিত হওয়া গেছে যে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে, সেই ঘটনাই নিশ্চিত হওয়া গেছে। এবং এই ব্যাপারে ঢাকা মেডিকেলের একজন ফরেন্সিক বিশেষজ্ঞ তিনি বলেছেন যে তার মানে মরদেহ তুলে তার যে হাড়, সেই হাড় পরীক্ষাও যদি করা যায় তাহলে মদ্যপান কিংবা বিষপানের ব্যাপারগুলো প্রমাণিত হবে। এখনও সেটা সম্ভব। অর্থাৎ এই বড় অভিযোগ, এই বড় অভিযোগের ব্যাপারে সরকার যদি নিশ্চিত হতে চায় তাহলে তার ময়নাতদন্তের ব্যবস্থা এখনও করতে পারে। হত্যা মামলা এবং তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে। মারা যায় 18 জুলাই, তার মামলা করা হয় পরের বছর 30শে জুন। এতদিন কেন সময় নেওয়া হলো, এই ব্যাপার নিয়ে প্রশ্ন উঠেছে। এবং এই ব্যাপারে কোনো টাকা পয়সার লেনদেন হয়েছে কিনা, কেউ প্রভাবিত করেছে কিনা, সেই ব্যাপারেও অনেক সন্দেহ রয়েছে। পুলিশ যে তদন্ত করছে সেই তদন্তেও এখন পর্যন্ত তদন্ত শেষ হয়নি। পুলিশের রামপুরা থানার যিনি তদন্ত করছেন এসআই, তিনি বলেছেন যে তার যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া এখনও শেষ হয়নি, এখনও চলমান। তবে বিভিন্ন রকমের তথ্য প্রমাণ পাচ্ছি, মদ পান সহ বিভিন্ন রকমের। আপনাদের কাছেও যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেগুলো আমাকে দিলে তদন্ত কাজে সহযোগিতা হবে। কিন্তু তিনি তদন্তের ভেতরের রহস্য ফাঁস করতে চাননি। এই হচ্ছে অবস্থা। সাইমনের মা একটা কথা বলেছে, মৃত্যুর একটা কারণ, মানে আবার সাইমনের বাবা অন্য কারণ। সাইমনের বাবা মানে পুলিশের কাছে বলেছে স্ট্রোকে মারা গেছে, একবার সাংবাদিকের কাছে স্ট্রোকে মারা গেছে বলেছে, আরেকবার বলেছে যে পিটিয়ে মারা হয়েছে। তার মা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে। অর্থাৎ অসংলগ্ন কথাই প্রমাণ হয় যে এই ঘটনা পুরোটাই সাজানো। এবং পরবর্তীতে যে মামলা করা হয়েছে 150 জনের নামে, সেখানেও 70-80 জনকে বিভিন্নভাবে এই মামলায় গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। তার মানে একটা মিথ্যা গল্পের মাধ্যমে বহু মানুষকে জেল খাটতেও হয়েছে। এদিকে সরকারের 30 লাখ টাকা তার পরিবার, সেই টাকার কথাও তার বাবা অস্বীকার করেছিল প্রথম, কিন্তু যখন সাংবাদিক আবার নিশ্চিত করে যে আমার কাছে তথ্য আছে আপনি টাকা নিয়েছেন, তখন স্বীকার করেছে যে না, নগদ টাকা দেয়নি, আমার নামে একটা 30 লাখ টাকার এফডিআর করে দিয়েছে। তার মানে হচ্ছে যে সব কিছুই হচ্ছে এলোমেলো। এরপরের স্টেপে তাকে দেয়া হবে বাড়ি। এই যে গল্প আপনারা বুঝছেন, এই গল্প কি অনেক ক্ষেত্রেই লুকিয়ে আছে এরকম গল্প? সেই সন্দেহটা এখন যদি মানুষের হয় তাহলে কি অবাক হওয়ার কিছু থাকবে? যে ছেলেটা এলাকার তার বন্ধুবান্ধব বলছে ছাত্রলীগ করত, যার জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততাই নেই, যে প্রতিবন্ধী একটা ছেলেকে জুলাই শহীদ দেখানোটা খুব সহজ, এবং সেই ব্যাপারটাই করা হয়েছে। এবং এই যে মাঝখানে কারা এই কাজগুলো করেছে, কোন সমন্বয়করা এই ব্যবসাটা ফেঁদেছে, রামপুরা অঞ্চলে কোন বড় সমন্বয়কের বাড়ি, সেই ব্যাপারগুলোও একটু বোধহয় খতিয়ে দেখা উচিত। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।